হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার এসএসসি এমটিএস এর ম্যাথ ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 18, যেখানে আমরা 12ই অক্টোবর 2021 থার্ড শিফটে আসা অঙ্কগুলিকে নিয়ে আলোচনা করব। এর আগেও আমাদের 17টি ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমিতে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা ভিডিও রিলেটেড সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। প্রথম দেখো গ্রাফ সংক্রান্ত যেটা রয়েছে, যে নিচের যে বার গ্রাফ রয়েছে সেখানে এ এবং বি দুটি কলেজের বি কমার্স বা বি কমের কোর্সের জন্য মোট প্রাপ্ত আবেদনের সংখ্যা উপস্থাপন করেছে, অর্থাৎ কোন বছর কতগুলি আবেদন এ কলেজ এবং বি কলেজের দ্বারা রিসিভ হয়েছিল। এবার আমাকে কি চেয়েছে, এখানে তার একটা তোমার বার গ্রাফ দেওয়া আছে এখানে, এবং তার ভিত্তিতে চেয়েছে যে 2016 সালে কলেজ এর প্রাপ্ত আবেদন সংখ্যা 2015 থেকে 2019 সাল পর্যন্ত কলেজ এর মোট আবেদন সংখ্যার কত শতাংশ। অর্থাৎ কলেজ 2016-তে 2016 সাল যেটা রয়েছে দেখো এখানে, সেখানে এতে রয়েছে 180, অর্থাৎ 216, মানে 2016-তে 2016-এ এতে পেয়েছিল, এতে এসেছিল তোমার আবেদন সংখ্যা ছিল 180টি। আর 2015 থেকে 2019 মোট কতগুলো এসেছিল, 200, 180 যোগ করতে হবে এগুলো, 200 প্লাস 180 প্লাস তারপরেও আছে 200 2017-তে, তারপরে এখানে হচ্ছে 150, এখানে হচ্ছে 170, তাহলে এখানে হচ্ছে 150, এখানে হচ্ছে 170, ঠিক। 200 200 400, আর এখানে 370 500, তাহলে 900, টোটাল হচ্ছে 900। এবার বলছে দুটোই এ কলেজের, এটাও এ কলেজের 2016, এটা এ কলেজের 15 থেকে 19। তো এর কত শতাংশ হচ্ছে এটা, সেটা আমাকে বার করতে বলেছে, অর্থাৎ 180/900 ইন্টু 100। ওকে, সেখানে হবে 0 কেটে দিতে পারো, 5 8 90, 5 20 100 বা 20%। অপশন নাম্বার 2-তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, একজন ব্যক্তি তার 15 বছর এবং 13 বছর বয়সী দুই ছেলের মধ্যে ভাগ করার জন্য 1,45,600 টাকা রেখে গেছেন। তারা উভয়েই বার্ষিক 10% হারে সরল সুদে তাদের শেয়ার বিনিয়োগ করেছে। 18 বছর বয়সে উভয়ই যদি সমান পরিমাণ অর্থ পায়, তাহলে ছোট ছেলের প্রাপ্ত মূল অংশটি কত হবে। ঠিক, তো এখানে কি বলছে দেখো, 15 বছরের জন্য আর 13 বছরের বয়সী দুজন ছেলে, তাহলে এর 18 বছর হতে সময় লাগছে 3 বছর, এর 18 বছর হতে সময় লাগছে 5 বছর, তাই তো। তাহলে এখানে কি হচ্ছে দেখো, যদি ধরে নাও যে ছোট ছেলেকে দিচ্ছে এক্স আর বড় ছেলেকে দিচ্ছে ওয়াই, তাহলে দেখো এ পাচ্ছে এক্স টাকা, এবং সেটার সাথে কি হচ্ছে, তার এক্স ইন্টু 3 বছরের 10% হারে সুদ খাচ্ছে বাই 100, সেটা 3 বছরের জন্য। আর এর খাচ্ছে ওয়াই টাকা, প্লাস ওয়াই বছর খাচ্ছে 5 বছরের জন্য, 5 ইন্টু 10/100 পিটিআর বাই 100 আমরা সরল সুদের সূত্র জানি। তাহলে এই দুটো বলছে সমান। আর এখানে এক্স প্লাস ওয়াই যেটা, সেটা তো তোমার 1,35,600 জানো, সেটা যদি আমার কোথাও প্রয়োজন নেই। সো এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এই কাটাকাটি কিছু করতে চেও না, একদম করে দেবে। দেখো এখানে পেয়ে যাচ্ছে, যোগ করলে এটাকে 130x পাবে বাই 100 সমান, এখান থেকে পাবে 150y বাই 100। এইবার 100 কেটে দেবে, বা x বাই ওয়াই সমান 0 0 এখানে কাটতে পারো, তাহলে পাবে 15/13। এবার x বাই ওয়াই যদি পেয়ে যাই, মানে x/y আমি পেয়ে গেলাম। তাহলে x এখানে ছোট ঝুলেছিলাম, তাই তো, x এখানে ছোট যদি হয়, কারণ সেই তো, তাহলে ছোট কি বলেছে এখানে, ছোট ছেলের প্রাপ্ত, ছোট ছেলেকে যা 13 বছরের, মানে ওয়াই হচ্ছে ছোট ছেলে এখানে। তাহলে এখানে ওয়াই কত পাবে, ওয়াই এর এখানে আনুপাতিক ভাগার হচ্ছে 13/15, 13-তে 28, ওয়াই এর আনুপাতিক ভাগার হচ্ছে 13/28 ইন্টু মোট অর্থ 1,45,600। 28 দিয়ে এটাকে কাটবে, অবশ্যই কেটে যাবে, দেখবে কাটলে যাবে 5,200 দিয়ে, বা 52 দিয়ে 1456 হবে। সো এবার 52-কে 13 দিয়ে গুণ করে দাও, 67,600 আনসার আসবে। তাহলে ছোট ছেলে অর্থ পাবে 67,600। অপশন বিতে রয়েছে সঠিক উত্তর, বা 2-এ রয়েছে সঠিক উত্তর। খুব সিম্পল, ধরে নেবে একটা ছেলে পাচ্ছে এক্স এবং দ্বিতীয় ছেলে পাচ্ছে ওয়াই, তাহলে প্রথম ছেলে পাবে কত, এক্স টাকাটা তো পাবে, এবং তার উপর 3 বছরের সরল সুদে যেটা হবে সেটা পাবে। তো এক্স প্লাস এক্স ইন্টু 3 ইন্টু 10/100,
আর দ্বিতীয় ছেলে কত পাবে, ওয়াই প্লাস ওয়াই ইন্টু 5 ইন্টু 10/100। তাহলে সেই দুটোকে বলছে সমান, কারণ তারা দুজনেই 18 বছর বয়সে সমান পাচ্ছে। সেখান থেকে আমি এক্স ইস টু ওয়াই পেয়ে যাব, বা এক্স এবং ওয়াই এর অনুপাত পেয়ে যাব, যেখানে ছোট বছর ছিল, যার 5 বছর কেটেছিল, যার 13 বছর বয়সী ছিল, তাহলে ওয়াই এখানে ছোট হচ্ছে কারণ তার 5 বছর খাটিয়েছিল। সো ওয়াই এর ভ্যালুটা আমাকে বার করতে হবে, যেটা হচ্ছে 67,600। প্রসাদ 12টি টিভি সেট প্রতিটি 18,000 টাকায় কিনেছিল এবং সবকটি 2,59,200 টাকায় বিক্রি করেছিল। তার লাভ বা ক্ষতি কত? তাহলে সে কিনেছিল কতটি? মোট 12টি কিনেছিল 18,000 টাকায়। তাহলে 12টির মোট দাম কত ছিল? 12 ইন্টু 18,000। 12 ইন্টু 18,000কে যদি তুমি গুণ করো, তাহলে এখানে 6 2 6 3, তাহলে 216 হচ্ছে, তাহলে 2,16,000 টাকা। ঠিক, 2,16,000 টাকায় সে কিনেছিল। আর বিক্রয় মূল্য হচ্ছে তার, মানে সেলিং প্রাইস হচ্ছে তার 2,59,000 টাকা, 259,200 টাকা। এবার এখান থেকে তুমি যদি সিপি বা ক্রয় মূল্যকে বাদ দিয়ে দাও 2,16,000, তাহলে তুমি কি পাবে? প্রফিট পেয়ে যাবে। প্রফিট কত হচ্ছে এখানে? 0,0,0,3,4, 43,000 টাকা, সরি 43,200 টাকা। তার প্রফিট যদি 43,200 টাকা হয়, তাহলে পার্সেন্টেজ অফ প্রফিট যেটা আমাকে চেয়েছে সেটা হচ্ছে প্রফিট 43,200 বাই ক্রয় মূল্য, যেটা হচ্ছে 2,16,000 ইন্টু 100। এখানে 0 0 কেটে দাও, এখানে একটা শূন্য সাথে এখানকার একটা শূন্য কাটো। 216কে 2 দিয়ে গুণ করো 432, 2কে 10 দিয়ে গুণ, মানে 20%। তাহলে পার্সেন্টেজ অফ প্রফিট কত? 20%। অপশন 4-এ রয়েছে সঠিক উত্তর, 20% লাভ। নেক্সট আবার সেম ওই কলেজ এ আর কলেজ বি এর বার গ্রাফ যেটা ছিল, যেটা থাকবে তোমাদের 3টে করে থাকে, 3টেই সেম থাকবে, ঠিক আছে? অর্থাৎ গ্রাফ নিয়ে কোনো ব্যাপার থাকবে না যে আলাদা আলাদা চলে যাবে, সাধারণত একই থাকবে এবং তার ভিত্তিতে 3টে আলাদা আলাদা অঙ্ক বা ক্যালকুলেশন আলাদা আলাদা থাকবে। সো এখানে কি বলেছে? এখানে বলছে 2016 এবং 17 সালে কলেজ এ দ্বারা মোট প্রাপ্ত আবেদন এবং 2016 এবং 17 সালে বি দ্বারা মোট প্রাপ্ত আবেদনের সংখ্যার অনুপাত কত? ওকে, তো 16 আর 17তে এ হচ্ছে 180 প্লাস 200, 180 প্লাস 200 এ সমান হচ্ছে 380, আর বি হচ্ছে তোমার 220 প্লাস 180, 220 প্লাস 180 সমান হচ্ছে 400। তাহলে এ ইস টু বি কত সেটা আমাকে চেয়েছে। তাহলে এ ইস টু বি হচ্ছে 380 ইস টু 400 সমান হচ্ছে 38:40 বা 19:20। অপশন নাম্বার 4-এ রয়েছে সঠিক উত্তর। সেম আবার একটা, এখানে বলছে 15 থেকে 19 সাল পর্যন্ত কলেজ এর প্রাপ্ত আবেদনের গড় সংখ্যা এবং 2015 থেকে 19 সাল পর্যন্ত কলেজের বি এর প্রাপ্ত আবেদন সংখ্যার গড়ের পার্থক্য কত? তো দেখো, কলেজ এর 2015 থেকে 19 এর মোটটা আমি দেখো প্রথম অঙ্কটাতে বার করেছিলাম, যেটা হচ্ছিল 900। তাহলে এর এভারেজ কত হবে? 5টা ইয়ারের দেওয়া আছে এখানে, তাহলে এর এভারেজ করে দাও 5 সমান হচ্ছে 180। আর বি কলেজটা আমি বার করি নাই, তো সেটা আমাকে বার করতে হবে। বি কলেজে পেয়েছে এখানে 150, 220, 180, 100 আর 270। সো যোগ করবো 150 প্লাস 220 প্লাস 180 প্লাস 100 প্লাস 270 যোগ করলে আমি কত পাচ্ছি? 150, 220, 400, 150, 550, 550, 650, 650 আর 270, মানে হচ্ছে 920। তাহলে এর এভারেজ হবে 5 দিয়ে ভাগ করে দাও, মানে হচ্ছে 184। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? 180 আর 184-র মধ্যে পার্থক্য হবে 4-এর পার্থক্য। সো অপশন 3-এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট, বৈষ্ণব এ স্থান থেকে সকাল 11টায় বি স্থানের উদ্দেশ্যে রওনা হন এবং সুমন বি স্থান থেকে দুপুর 2টোয় চলে যায় এ স্থানের দিকে। এরা দাড়িটা দিয়ে ট্রান্সলেশন করবে। তাদের মধ্যে দূরত্ব হলো 516 কিলোমিটার। যদি বৈষ্ণবের গতি হয় 44 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সুমনের গতি হয় 52 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে তারা কোন সময়ে একে অপরের সাথে মিলিত হবে? 5টার সময়, 8টার সময়, 7টার সময় নাকি 6টার সময়? সব পিএম এ। সো এখানে কি বলছে? এ স্থান, এখানে রয়েছে বি স্থান, বুঝিয়ে দিই। তো এদের মধ্যে দূরত্ব হচ্ছে 516 কিলোমিটার। বৈষ্ণব ছাড়ছে সকাল 11টাতে, মানে 11 AM এ, আর এ রওনা দিচ্ছে দুপুর 2টোয়, মানে 2 PM এ। তাহলে দেখো 2 PM এ রওনা দেওয়ার আগে বৈষ্ণব
এ তো অনেকটা এগিয়ে চলে যাচ্ছে না, এর গতিবেগ হচ্ছে 44 কিলোমিটার প্রতি ঘন্টা, এর গতিবেগ হচ্ছে 52 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক, তাহলে দেখো দুটোর সময় যখন এই কি বলছে সুমন, যখন সুমন দুটোর সময় বেরোচ্ছে তার আগে বৈষ্ণব এ তো অনেকটা এগিয়ে চলে আসবে, কারণ এ সকাল 11টায় বেরিয়েছে। তো সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত কতক্ষণের সময় পার্থক্য? 11 থেকে 12টা 1 ঘন্টা, 3 ঘন্টা। তাহলে সে 3 ঘন্টা দেখো সে আগে আগে যাচ্ছে, কারণ 3 ঘন্টা তাহলে সে কতটা পথ এগিয়ে থাকবে? 44 কিলোমিটার করে। তাহলে 44 গণিত 3 মানে হচ্ছে 132 কিলোমিটার পথ সে এগিয়ে থাকবে। অর্থাৎ যখন সুমন বেরোচ্ছে দুপুর 2টোর সময়, তখন অলরেডি ও হয়তো এখানে থাকবে বৈষ্ণব, 132 কিলোমিটার আগে থাকবে। তখন এদের মাঝখানে দূরত্বটা কত থাকবে? যখন সুমন বেরোচ্ছে ওখান থেকে দুপুর 2টোর সময়, তখন দেখো তাদের মধ্যে দূরত্ব থাকবে 516 মাইনাস 132 সমান, তুমি যদি বিয়োগ করো, এখানে বিয়োগ করলে তুমি পাচ্ছ 384 কিলোমিটার। অর্থাৎ তখন তাদের মধ্যে দূরত্বটা হচ্ছে 384 কিলোমিটারটা, যখন তোমার সুমনও বেরোচ্ছে। ক্লিয়ার? তাহলে তখন এবার এইটাই আমার দরকার ছিল। এবার আমরা আপেক্ষিক বা রিলেটিভ গতি বার করবো। তাহলে যেহেতু মানে বৈষ্ণব আর সুমন একে অপরের দিকে আসছে, তাই এদের রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক গতিবেগ যেটা হয়, তাহলে আপেক্ষিক গতিবেগ কি হবে? যোগ হয়ে যাবে, যেটা হবে 44 প্লাস 52, এর ছিল 44 মানে হবে টোটাল 96 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে সেই 96 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এই মোট দূরত্ব যেটা রয়েছে 384, সেটা যেতে সময় কত লাগবে? 384/96 সমান 4 ঘন্টা। তাহলে 4 ঘন্টা পর, অর্থাৎ দুপুর 2টোর সময় এখানে ছিল এ, এখানে ছিল এ, তারপর আরো 4 ঘন্টা সময় লাগবে। তাহলে দুপুর 2টোর সময় যদি এটা হয়, তাহলে আবার 4 ঘন্টা, মানে দুপুর 2টোর সাথে প্লাস 4 মানে হচ্ছে সন্ধ্যা 6টা বা 6 PM এ তাদের একে অপরের সাথে দেখা হবে। 4 নম্বরে রয়েছে সঠিক অ্যান্সার। সংখ্যা 25, 34, 46, 48 এবং 2x + 1, 4x + 3, 105, 110, 114, 122 ঊর্ধ্বক্রমে লেখা হয় এবং তাদের মধ্যে মধ্যমা 77 বা মিডিয়ান, ঠিক আছে, এখানে মধ্যমা হচ্ছে মিডিয়ান 77, তাহলে এক্স এর ভ্যালু কত? মিডিয়ানটা কি দেখো, অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং অর্ডার থাকলে মিডিলে যেটা থাকে সেটা। সো এখানে অ্যাসেন্ডিং অর্ডারে দিয়েই দিয়েছে, তার মানে তুমি মিডিলে যেটা আছে সেটাকে পাবো। তাই এখানে দিকে দুটো বাদ দাও, এদিকে আবার একটা বাদ, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, অর্থাৎ উভয় সাইডে 4টে করে বাদ দিয়ে মাঝখানে আমি এটা পেলাম। তাহলে এই দুটো যদি পাই, তাহলে তাদের গড় হয়। তো এখানে 2x + 1 এবং 4x + 1 এই দুটির যোগফলের গড় হচ্ছে 77। তাহলে 2x + 4x মানে 6x প্লাস, অর্থাৎ 4x + 3 ছিল, প্লাস 4 সমান হচ্ছে 77 2 154। তাহলে 6x সমান হচ্ছে 150 বা x সমান হচ্ছে 6 25 150। তাহলে x এর ভ্যালু হচ্ছে 25। অপশন 4-এ রয়েছে সঠিক উত্তর। একটি শঙ্কুর ভিত্তি অর্থাৎ ভূমি এবং একটি গোলার্ধের ব্যাসার্ধ বা হেমিস্ফিয়ার যাকে বলে, বা গোলক যাকে আমরা বলি, তার ব্যাসার্ধ 14 সেমি। এছাড়াও এই দুটি কঠিন পদার্থের আয়তন হচ্ছে সমান, এদের দুজনেরই আয়তন সমান। শঙ্কুর বাঁকা পৃষ্ঠ এলাকা কত? অর্থাৎ বাঁকা পৃষ্ঠের ক্ষেত্রফল কত? বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল যাকে আমরা বলি। তো গোলার্ধের ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, গোলার্ধের আয়তন কত? গোলার্ধের আয়তন সমান হচ্ছে 2/3 × πr³ মানে 14 এটা। আর শঙ্কুর কি আয়তন কত? শঙ্কুর আয়তনের ফর্মুলা, শঙ্কুর আয়তন, শুধু আয়তনই লিখছি, শঙ্কুর আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 πr²h, 1/3 πr²h। তো এইচটা দেখো এখানে কথা নেই, সো আমি এইচকে এখানে বার করতে পারবো, কারণ এর ব্যাসার্ধ, ভূমির ভিত্তির ব্যাসার্ধ 14। তাহলে এটা আমি সমান, এটা সমানই এটা। তাহলে 1/3 × π × 14² × h সমান 2/3 × π × 14³ তাহলে কি হচ্ছে, এখানে 14² সাথে এখানে 14² কেটে দাও, তাহলে একটা 14 পড়ে থাকবে, পাই কেটে দাও, এখানে 3 কেটে দাও, তাহলে কি হচ্ছে, h সমান হচ্ছে 2 14 28। ওকে, সো 2 14 যদি 28 হয়, তাহলে h সমান পেয়ে গেলাম 28। তাহলে h সমান কি হলো? h সমান হচ্ছে 28। এবার আমাকে কি করতে বলেছে, যে শঙ্কুর বাঁকা পৃষ্ঠের ক্ষেত্রফল কত?
তাহলে শঙ্কুর বাঁকা পৃষ্ঠের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি, পাই আর এল। তাহলে পাই আর এল, এবার এখানে আমার এল লাগবে, আমরা কি জানি পাই আর এল। তাহলে এল তো জানি না আমি, তো এখানে এইচ পেয়েছি আর আর জানি, আর 14 দেওয়া আছে আগে থেকে। তাহলে এল কি হবে, শঙ্কুর ক্ষেত্রে কি হয়, শঙ্কুর আয়তন এরকম হয়, তার এই উচ্চতাটা জেনে গেছি আমি 28, আর ভূমির ব্যাসার্ধ যেটা সেটা জেনে গেছি 14। তাহলে এইটা হচ্ছে এল, সেটা কত, সেটা আমি পিথাগোরাসের উপপাদ্য থেকে আমি পেয়ে যাব যে এল সমান তোমার এটা কি হবে 28 স্কোয়ার প্লাস 14 স্কোয়ার সমান আন্ডাররুট 784 প্লাস 196 বা সমান এখানে কত আসছে 980, যোগ করলে 980। এবার এটাকে দেখো একটু করতে তোমাদের হতে পারে সমস্যা, যেটা এখান থেকে আমি এল ইকুয়াল টু যেটা পাবো 980-কে যদি আমি ভাঙি তাহলে পাবো 14 গুণিত 14 গুণিত 5, তাহলে পাচ্ছি 14-কে বাইরে নিয়ে চলে আসবো বা 14√5, এটা পাবো এল। এবার এইটা যখনই এল পেয়ে যাব তখনই পাই আর এল আমি পেয়ে যাব। পাই আর এল হচ্ছে পায়ের মান 22/7, আর হচ্ছে 14, এল হচ্ছে 14√5, পেয়ে গেলাম। তাহলে এখানে 7 কেটে 2 দিয়ে কেটে দেবো, 22 দিয়ে হচ্ছে 44 গুণিত 14√5, তাহলে 44 ইন্টু 14, 44-কে 14 দিয়ে গুণ করে 616, তাহলে 616√5 বর্গ সেন্টিমিটার, যেটা হচ্ছে আমার বক্রতলের ক্ষেত্রফল। অপশন নাম্বার 2 এ রয়েছে সঠিক উত্তর। দুটি সংখ্যার যোগফল হলো 60 এবং তাদের গুণফল হলো 875, সংখ্যাগুলির HCF কত? তাহলে সংখ্যা দুটো তো আমি জানি না, সংখ্যা দুটো ধরে নাও এ আর বি। এবার এই দুটোর দেওয়া আছে কি a প্লাস বি সমান হচ্ছে 60, আর একটা দেওয়া আছে এ বি সমান হচ্ছে 875। এবার আমরা এখানে যদি এই ফর্মুলাটা ইউজ করি যে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab সমান হচ্ছে a মাইনাস বি এর হোল স্কোয়ার, ঠিক? এটা তো আমরা জানি, কারণ এখানে প্লাস আছে, প্লাস মাইনাস দুটো পেয়ে গেলে আমি সংখ্যা দুটোকে আইডেন্টিফাই করতে পারবো, সেই জন্য আমি এখানে আসবো। সো এখানে কি হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কোয়ার। সো এখানে ভ্যালু বসাও, তাহলে ভ্যালু পুট করলে এখানে 60 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 875 ইকুয়াল টু a মাইনাস বি এর হোল স্কোয়ার। সাইড চেঞ্জ করলে a মাইনাস বি এর হোল স্কোয়ার সমান হবে 3600 মাইনাস 3500, বা a মাইনাস বি সমান আন্ডাররুট 100 সমান 10। এবার দেখো a মাইনাস বি পেয়ে গেলাম, এখানে a মাইনাস a প্লাস বি আছে, তাহলে a প্লাস বি সমান যদি 60 হয় আর a মাইনাস বি সমান যদি 10 হয়, তাহলে a সমান কত হবে 60 আর 10 70/2 মানে 35, আর b সমান হবে 60 মাইনাস 10 মানে 50/2 মানে হবে 25। সো a আর b যদি 25 আর 15 35 আর 15 হয় তাহলে কি হবে দেখো, তাহলে এদের গসাগু 5 হবে। সে অপশন নাম্বার 2 এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একজন ব্যক্তি 10টি পদার্থবিজ্ঞানের বই এবং কিছু রসায়নের বই অর্ডার করেন, অর্থাৎ কিছু ফিজিক্স আর কিছু কেমিস্ট্রির বই অর্ডার করেছিলেন। একটি রসায়ন বইয়ের দাম একটি পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিগুণ। তাহলে ধরে নাও ফিজিক্সের বইয়ের দাম হচ্ছে x টাকা, তাহলে কেমিস্ট্রি বইয়ের দাম হচ্ছে 2x টাকা, ঠিক? এবার এটা তোমার কি আছে 10 আছে, তো তাহলে আমি 100%-এর গল্প যেহেতু বলছে তাহলে আমি 100 করে ধরে নিই, তাহলে এর ধরে নাও 100x, তাহলে এ হবে 200x। ওকে, এবার কি বলছে যে বিল তৈরির সময় কেরানি ভুলবশত পদার্থবিদ্যা এবং রসায়ন বইয়ের নম্বর বিনিময় করে ফেলেন, নম্বর বিনিময় করে ফেলেন। আচ্ছা, এক্সটা ধরবই না, সরি, ওকে, নম্বর হিসাব চাইছি। তাহলে এখানে কি হবে, ধরে নাও ফিজিক্সের বইয়ের দাম হচ্ছে 100 টাকা, তাহলে কেমিস্ট্রি বইয়ের দাম হচ্ছে 200 টাকা, ঠিক? এবার বলছে আমার বিল তৈরির সময় নম্বর ভুল হয়ে গেছে, অর্থাৎ 10টা তো ফিজিক্সের বই নিয়েছিল, ধরে না, তাহলে 10টা ফিজিক্সের বই, তাহলে ফিজিক্সের নাম্বার হচ্ছে 10 আর কেমিস্ট্রির নাম্বার সেটা আমাকে বার করতে হবে অ্যাকচুয়ালি এক্স, ঠিক? তাহলে এবার সেই ভুলবশত নাম্বারিংটা ভুল করে ফেলেছে, অর্থাৎ এক্সটা দাম ধরে নিয়েছে ফিজিক্সের হিসাবে আর 10টার দাম ধরে নিয়েছে কেমিস্ট্রির হিসাবে, যার ফলে তার বিল এত শতাংশ কমে গেছে, অর্থাৎ 12.12% কমে গেছে। 12.12% যদি কমে যায় মানে হচ্ছে কত কমা,
দেখো 8 ভাগের 1 ভাগ কমে যাওয়া মানে 12 পূর্ণ 1/2 মানে হচ্ছে 25/2। 25/2 তো পূর্ণ ভেঙে নিলে 25/2 কে 100 করে দিলে উপরে দেখো 4 দিয়ে গুণ করে দিলে তাহলে এখানে কি আসবে 100/8, তাই না? তাহলে 8 ভাগের 1 ভাগ দাম কমে যাচ্ছে। তাহলে 8 ভাগের 1 ভাগ দাম কমে যাওয়া বলতে আমি এটাকে এইভাবে লিখতে পারি 1/8 কমে গেল। সো 1/8 দাম যদি কমে যায় তাহলে আগে তার খরচা কত পড়তো? আগে তার খরচা পড়তো, দেখো পি দাম ছিল 100 টাকা করে, ফিজিক্সের নিয়েছিলাম 10 পিস, তাহলে হতো 100 × 10 মানে 1000 টাকা, প্লাস 200টা ছিল কেমিস্ট্রি বই, ছিল এক্স সংখ্যা, তাহলে হবে 200x টাকা। এইটা আগে হতো খরচা। কিন্তু এখন কত হচ্ছে? এখন তো খরচাটা ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে না, অর্থাৎ পি হচ্ছে 100x আর এটা হচ্ছে 2000। কি হচ্ছে তাতে? এই 1/8 কমে যাচ্ছে, অর্থাৎ এটা তাহলে 1/8 কমে গেল মানে কি হলো? কত কমলো? মানে কত হলো? 1 - 1/8 সমান হচ্ছে 7/8 কমে গেল, অর্থাৎ এটার যেটা এলো তার 7/8 অংশ সমান হচ্ছে এটা। এর 7 দিয়ে রেখে গুণ করলে দেখো পাবে 7000 প্লাস 1400x সমান 8 দিয়ে এই দিকেরটা গুণ করে দিলে 800x প্লাস 16000। তাহলে এখান থেকে কি পাচ্ছ? 1400 থেকে 800 বাদ দিলে 600x সমান 7000টা ওইদিকে বাদ দিলে পেয়ে যাচ্ছ 9000, বা x সমান পাচ্ছ 90/6 বা 6 15 90। তাহলে x এর ভ্যালু হচ্ছে 15টি। তাহলে কেমিস্ট্রি বই কটা কিনেছিল? 15টি কিনেছিল। তাহলে কেমিস্ট্রি বই যদি 15টা কিনে থাকে তাহলে তাদের মূল অনুপাত কত ছিল বইয়ের সংখ্যার, যেটা আমাকে জানতে চেয়েছে। ফিজিক্স তো 10টা দেওয়াই আছে, কেমিস্ট্রি কিনেছিল 15টা, তাহলে 10:15 মানে 2:3। তাই তাদের বইয়ের অনুপাত ছিল 2:3। অপশন 4-এ রয়েছে সঠিক উত্তর। একটি পরীক্ষায় 55% পরীক্ষার্থী ছিল ছেলে, 60% ছেলে এবং 75% মেয়ে পাশ করেছে এবং 315 জন মেয়ে ফেল করেছে। ব্যর্থ ছেলের সংখ্যা কত? তো এখানে কি আছে? 55% পরীক্ষার্থী হচ্ছে ছেলে, তাহলে ছেলে যদি 55 হয় তাহলে মেয়ে হচ্ছে 45%, 100 থেকে বাদ। এবার এই 60% ছেলে পাস করেছে আর 75% মেয়ে পাস করেছে। তা 60% ছেলে পাস মানে হচ্ছে 40% ছেলে ফেল, তাহলে ফেল কতজন করেছে? তাহলে 40 এর আবার 40/100। আর মেয়ে কত ফেল করেছে? 75% মেয়ে পাস করেছে মানে 25% ফেল করেছে মানে 25/100। এখানে 0 0 কাটলে তুমি পেয়ে যাচ্ছ 220/10 সমান হচ্ছে 22%। তাহলে 22% ফেল করেছে। আর এখানে তোমার পাচ্ছ 4, তাহলে 45/4 মানে হচ্ছে 4 11 44 11.25 এত পার্সেন্ট মেয়ে ফেল করেছে। এবার মেয়ের ফেলের সংখ্যাটা দেখো দিয়ে দিয়েছে 315 জন। তাহলে 315 জন যদি হয় 11.2-5%, তাহলে ছেলে ফেল করেছে, ছেলেদের ফেল কত? 22%। তাহলে 22% সমান কত? ওকে, তাহলে হবে 22/11.25 ইন্টু 315। দশমিকটা তুলে নেবো আমি, তাহলে 22/1125, ওপরে তার জন্য একটা 100 চলে আসবে, ইন্টু 315। 25 দিয়ে এটা কাটো। 25 দিয়ে যদি আমি কাটি, 25 দিয়ে কাটলে পাবো 45। 25 4-এ 100, 25 5-এ 125, এখানে 25 দিয়ে কাটলে পাবো 25 4। 45 দিয়ে যদি আমি এটাকে কেটে দিই, 45 7 4-এ 28, 7 দিয়ে কেটে যাবে, তাহলে 4 7 28 গুণিত 22, তাহলে 22 গুণিত 28, 22 গুণিত 28 সমান আসছে 616। তাহলে মেয়েদের সংখ্যা, ছেলেদের ফেল করার সংখ্যা কত হচ্ছে? 616 জন। অপশন 3-এ রয়েছে সঠিক। নেক্সট, 18% ডিসকাউন্ট এবং 10.5% ডিসকাউন্টে বিক্রি করার সময় একটি দ্রব্যের বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য যদি 192 হয় তাহলে দ্রব্যটির চিহ্নিত মূল্য কত বা মার্কেট প্রাইস কত? তাহলে মার্কেট প্রাইস যা হচ্ছে তার উপর প্রথমে 18% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে, আর একবার 10%, 10.5% ডিসকাউন্ট দিচ্ছে, যার ফলে তাদের যে বিক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে সেটা হচ্ছে 192। তাহলে এখানে পার্সেন্টেজের পার্থক্য কত? তাহলে তোমার 18 থেকে 10.5, তাহলে 7.5 এর পার্থক্য। তাহলে 7.5 এর পার্থক্য যদি হয় তাহলে 7.5% সমান হচ্ছে 192। তাহলে মার্কেট প্রাইস কত ছিল? 100% ছিল। তাহলে মার্কেট প্রাইস হচ্ছে 100% হলে কত হবে? কত হবে তোমার এখানে? তাহলে 100/7.5 ইন্টু 190। একটা দশমিক তুলে দিয়ে এখানে একটা 10 বসিয়ে দেবে,
4 25 দিয়ে কেটে দেবে 3 3 দিয়ে 3 6 18 3 4 12, তাহলে 4 10 40 ইন্টু 64, 4 4 16 6, হাতে থাকছে 1, 4 6 24 আর 1 25, মানে হচ্ছে 2560। সো অপশন নাম্বার একেতে রয়েছে সঠিক অ্যান্সার। একটি বিমান 5.5 ঘন্টায় বা 5×1 ঘন্টায় 320 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। 4 ঘন্টার মধ্যে একই দূরত্ব অতিক্রম করতে এটিকে কত গতিতে ভ্রমণ করতে হবে? আচ্ছা, তার 5.5 ঘন্টায় 320 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায়, কতটা যায় তাহলে সে? তাই 320 কিলোমিটার বেগে যাচ্ছে 5.5 ঘন্টা, এখানে 5.5 মানে ইন্টু 5.5 করে দেবো, এটাকে দশমিকে কনভার্ট করে নেবো। তাহলে 320কে যদি 5 দিয়ে গুণ করে 5 32 160 আর 116, মানে তোমার এদিকে হচ্ছে 1600, মানে 1760, তাহলে যাচ্ছে সে 1760 কিলোমিটার। তাই 1760 কিলোমিটার তাকে বলছে 4 ঘন্টার মধ্যে যেতে হবে। তাই 4 ঘন্টার মধ্যে যদি যেতে হয় তাহলে 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে তার গতিবেগ কত হবে? 4 4 16, 4 4 16 মানে 440 কিলোমিটার প্রতি ঘন্টা। তো তার গতিবেগ হতে হবে 440 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন একে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, যদি 12,500 12% পার অ্যানুয়াল এ বিনিয়োগ করা হয় 1 বছর এবং 4 মাসের জন্য চক্রবৃদ্ধি সুদের উপর, এবং চক্রবৃদ্ধি সুদ বার্ষিক হারে হয়, তারপর প্রাপ্ত পরিমাণ কত? তাহলে এখানে কি হচ্ছে, 1 বছর 4 মাস খাটছে, তাই তো? তাহলে 4 মাস মানে হচ্ছে 1 বছরে 3 ভাগের 1 ভাগ। তাহলে প্রথমে আমরা কি করব, 12,500 প্রথমে তো 12% খাটছে, তাহলে 12% আমি বার করে নেবো। তাহলে 12কে 12,500 দিয়ে গুণ করে দাও, তাহলে 12 ইন্টু 125, তাহলে 125 ইন্টু 12% কত পাচ্ছি আমি? যেটা পাবো, তুমি দেখো 125কে 12 দিয়ে গুণ করে 1200 আর 1500 টাকা, ঠিক? তাহলে এবারে দেখো, এই দ্বিতীয় বছরে যখন 4 মাসের জন্য আবার টাকাটা খাটছে, তখন আসল কত হয়ে যাচ্ছে? 12,500 থাকছে, তার সাথে 1500 যোগ হয়ে যাচ্ছে, মানে হয়ে যাচ্ছে 14,000 টাকা। সেই 14,000 টাকাটা খাটছে 4 মাস। 4 মাস মানে 12%টা বছরের জন্য ছিল, তাহলে 4 মাসের জন্য 3 ভাগের 1 ভাগ হবে, মানে 4% হবে। তাহলে এর 4% বার করো। তাহলে 140কে 4 দিয়ে গুণ করে দাও, 4 14 56, মানে 560 টাকা। তাহলে মোট ইন্টারেস্ট কত পাচ্ছে? 1500 টাকা 1 বছরের জন্য, আর 560 টাকা 4 মাসের জন্য। যোগ করে দাও, মানে হচ্ছে 2060 টাকা। তাহলে মোট ইন্টারেস্ট যদি 2060 টাকা হয়, আসল যদি 12,500 থাকে, তাহলে ফেরত সে কত পাবে? 12,500 প্লাস 2060 সমান হচ্ছে 14,560 টাকা। অপশন নাম্বার 2 এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট, ক একা 16 দিনে 4800 টাকার জন্য একটি কাজ সম্পূর্ণ করতে পারে, কিন্তু একজন সহকারীকে নিযুক্ত করে কাজটি 12 দিনে শেষ হয়। সহকারী দ্বারা প্রাপ্ত শেয়ার খুঁজুন, অর্থাৎ সহকারী কত টাকা পাবে? তাহলে ক 16 দিনে করে দেয় 4800 টাকার জন্য, তাহলে প্রতিদিন সে কত করে পাচ্ছে? তাহলে ক প্রতিদিন পায় 4800 টাকাকে 16 দিয়ে ভাগ, মানে হচ্ছে ডেলি পাবে সে 300 টাকা তার ওয়েজ বা তার মজুরি। কিন্তু এখন সহকারীর সাহায্যে সে 12 দিন করছে, তাহলে তার মজুরি তো লাগছে না 12 দিন। তাহলে 12 দিনে ক নেবে কত? 12 দিনে ক নেয়, তার তো দাম কমে যায়নি। তাহলে 12 ইন্টু 300 টাকা করে ডেলি হিসাবে, তাহলে 3,600 টাকা। তাহলে 3,600 টাকা যদি সে নেয়, তাহলে মোট কাজটার দাম কত ছিল? 4,800 টাকা। তাহলে সহকারী কত পাবে? তাহলে সহকারী পাবে মোট টাকা থেকে 4,800 টাকা থেকে 3,600 টাকা বাদ, মানে হচ্ছে 1,200 টাকা। অপশন একেতে রয়েছে সঠিক উত্তর। একজন ব্যক্তি একটি রেডিও এবং একটি টিভি সেট একসাথে 3,400 টাকায় বিক্রি করে, যার ফলে রেডিওতে 25% এবং টিভি সেটে 10% লাভ হয়। এগুলি একসাথে 3,700 টাকায় বিক্রি করলে তিনি রেডিওতে 10% এবং টিভি সেটে 25% লাভ করতেন। তাহলে রেডিওর খরচ মূল্য কত, মানে দাম, কস্ট প্রাইস কত? তা ধরে নিই যে রেডিওর কস্ট প্রাইস হচ্ছে, দেখো এখানে সব পার্সেন্টেজের হিসাব আছে, সুবিধার জন্য আমি ধরে নেবো 100x। তাহলে তুমি ইয়েটাও ধরবে, তোমার আর একটা কি আছে, টিভি ধরে নেবে 100y।
তাহলে দেখো এর প্রথম ক্ষেত্রে 25% হচ্ছে রেডিওতে লাভ, মানে রেডিও হয়ে যাচ্ছে 125x, আর টিভিতে হয়ে যাচ্ছে 10% লাভ, মানে টিভি হয়ে যাচ্ছে 110x। তখন তাদের মোট মূল্য হচ্ছে 30,400 টাকা। আর দ্বিতীয় ক্ষেত্রে যখন আমি এবার উপরে লিখবো, এটা কেন লিখছি পরে বলছি। দ্বিতীয় ক্ষেত্রে যখন আমার টিভি রেডিওর উপরে লাভ হচ্ছে 10% মানে 110x, আর টিভির উপরে হচ্ছে 25% মানে 125y, সরি এটা ওয়াই হবে, তখন দাম হচ্ছে 30,700 টাকা। এবার আমি এটা অপনয়ন করবো। এর দেখো বড় থেকে ছোটটা বিয়োগ দেবো, সেই জন্য আমি ওইটা উপরে লিখলাম, তুমি ওটা নিচে লিখলে পরে আবার তোমাকে আর একবার লিখতে হবে। আমি যেহেতু একবার করে রেখেছি তো আমি কম খাটবো, তাই এটা করলাম। সো এবার এখানে আমি অপনয়ন করবো যেভাবে আমরা করি। অপনয়ন করলে আমি এখান থেকে কি পাবো, তাহলে এখানে পাচ্ছি তোমার এক্সটা যদি আমি ওয়াইটা ফার্স্টে বিয়োগ দিই, 125y থেকে 110y, তাহলে আমি পেয়ে যাচ্ছি 15y মাইনাস, তাই তো 15y মাইনাস 15x সমান এখান থেকে পাচ্ছি 300। এইদিকে আমি প্লাস ভ্যালু চাইছিলাম সেই জন্য 300। তাহলে এখান থেকে দেখো y মাইনাস এক্স পাবো, 15কে কমন নিয়ে নেবো, তাহলে কমন নিলে সেটা আবার এদিকে ভাগ হয়ে যাবে, মানে x মাইনাস ওয়াই সমান 20। সো x মাইনাস ওয়াই সমান আমি 20 পেয়ে গেছি। এবার আমি যে কোনো একটা নেওয়ার মতো চেষ্টা করবো, যেমন এইটা রয়েছে 30,400 বা 30,000, যেটা খুশি। সো এখানে দেখো ওয়াই আছে, তো ওয়াইটাকে যদি আমি কাটিয়ে দিই তার জন্য 100, এটা 2 নাম্বারের জন্য, তাহলে এখানে তুমি পুরোটাকেই 110 দিয়ে গুণ করে দাও, তাহলে কি আসবে 110y মাইনাস 110x সমান হচ্ছে 2200 টাকা, তাই তো। আর এখানে ছিল কি 125x আর 110y, তাহলে 125x প্লাস 110y সমান ছিল 30,400 টাকা। এবার এটাকে তুমি আবার বিয়োগ যদি দাও, তাহলে বিয়োগ নয় যোগ করে দাও, তাহলে এটা কেটে যাবে। দেখো এটা কেটে গেলে এখানে পাচ্ছ 200, এটা এক্স, সরি এটার সাথে কাটবে না, এটার সাথে এটা কাটবে, এটা কাটবে ওয়াই আর ওয়াই, এই দুটো কেটে যাবে, আর এই এক্স আর এই এক্সটা যোগ হয়ে যাবে, অর্থাৎ 235x সমান হবে 30,400 আর 2,200 মানে হচ্ছে 32,600। ঠিক, সরি গন্ডগোল হচ্ছে। সো এখান থেকে আমি কি পেয়েছিলাম, এখান থেকে পেয়েছিলাম y মাইনাস এক্স সমান হচ্ছে 20, এটা আমি পেয়েছি। এবার এটাকে আমি কি করব, এটাকে আমি যেটা বললাম যে আমি ওয়াইটাকে কাটাবো, ওয়াইটাকে সেই জন্য আমি কি করব, একে আমি 110 দিয়ে গুণ করে দেবো, তাহলে এখানে আমি পেয়ে যাব 110y মাইনাস 110x সমান তোমার 2200। আর এখানে দেখো অলরেডি একটা, এখানে তো দুটোই প্লাসে আছে না, সো এখানে দ্বিতীয়টা লিখবো, অর্থাৎ 125x প্লাস 110y সমান 30,400, এইটা। তাহলে এবার দেখো অপনয়ন করব, এই ওয়াই এর সাথে এই ওয়াইটা, তাহলে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে সাইন চেঞ্জ হবে, সাইন চেঞ্জ হলে এই ওয়াই কেটে যাবে, আর এখানে আসবে মাইনাস 235x সমান মাইনাস 30,400 থেকে 2200 বাদ, মানে হচ্ছে 28,200। এবার উভয় সাইডে মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে x সমান পাবে, x সমান হচ্ছে 28,200 বাই 235 সমান x এর ভ্যালু চলে আসবে 120। তাহলে x এর ভ্যালু যদি 120 হয়, তাহলে আমার এখানে রেডিওর দাম কত ছিল 100x, তাহলে কি হচ্ছে 100 ইন্টু 120 রেডিও, তাহলে 100 ইন্টু 120 মানে হচ্ছে 12,000। অপশন 4 রয়েছে সঠিক উত্তর। যদি টিভি চাইতো 100y ধরেছিলাম, তাহলে এখানে y এর ভ্যালুটা আমাকে বার করতে হতো, তখন আমি এখানে কি করতাম, x এর টাকে কাটাতাম, x এর টাকে কাটাতে চাইলে আমি এখানে 1 নাম্বার যে এই যে সমীকরণটা রয়েছে 2 নাম্বার সমীকরণ, এটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার সমীকরণটা অপনয়ন করতাম, তাহলে আমি y কে রাখতে পারতাম এবং সেক্ষেত্রে আমি y এর ভ্যালু পেলাম। বা এখানে তুমি রেডিওটা বার করে নিয়েছো, সো তুমি এখান থেকে 30,400 থেকে এটা বাদও দিয়ে দিতে পারো, এর 25% বার করে নিয়ে। নেক্সট দিয়েছে তির্যক উচ্চতা এবং একটি দান বৃত্তাকার শঙ্কুর ভিত্তির
ব্যাস যথাক্রমে 34 এবং 32 সেন্টিমিটার। তাহলে এখানে কি বলছে, একটা শঙ্কু যার তির্যক উচ্চতা হচ্ছে 34 সেমি আর ভূমির ব্যাস হচ্ছে 32 সেমি। তাহলে ভূমির ব্যাস যদি 24 হয়, 32 হয়, তাহলে ভূমির ব্যাসার্ধ কত? বাই 2 সমান 16। তাহলে 16 সেমি। আর আমার এখানে আয়তন চেয়েছে। আয়তনের ফর্মুলা কি? আয়তনের ফর্মুলা আমি খানিকক্ষণ আগে একবার করলাম, যেটা কি করেছিলাম, আয়তনের ফর্মুলা করেছিলাম 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো সেক্ষেত্রে আমার এইচ লাগবে। তাহলে এইচ যে বার করবো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, এইচ কি হবে? এইচ ইকুয়াল টু হবে 34 স্কোয়ার মাইনাস 16 স্কোয়ার। 34 এর স্কোয়ার হচ্ছে 1156 মাইনাস 256 সমান হচ্ছে 900 সমান হচ্ছে 30। তাহলে এইচ সমান 30 পেয়ে গেলে। এইচ সমান 30 পেলে আমার আয়তন চেয়েছে, আয়তন হচ্ছে 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার, আর হচ্ছে 16 স্কোয়ার ইন্টু এইচ, এইচ হচ্ছে 30। 3 দিয়ে এটা কাটবে, 3 10 30, 3 10 যদি এটা কেটে যায়, তাহলে 16 স্কোয়ার হচ্ছে 256, 256কে 10 দিয়ে গুণ মানে 2560 পাই হিসাবে অ্যান্সার আছে। তো এখানে পাই 2560 পাই সেমি কিউব। অপশন নাম্বার 4-এতে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট একটা সরল, সিম্পল সরল। সবার ফার্স্টে আমরা এখান থেকে কাজ করব। এখান থেকে পাবো 5, এখানে পাবো 8/32 বা 1/4, এখান থেকে পাবো 4/8 বা 1/2। তাহলে আমাদের আলটিমেটলি আসবে, এবার এই 1/4 আর 1/2 এর যোগ হবে। যোগ করলে আমি নিচে পাবো 4, তাহলে 1 + 2 সমান হচ্ছে 3/4। তাহলে আমাদের এখানে কি আসছে? 21 গুণ 5 ভাজিত 3/4 বা 21 গুণ 5 গুণিত 4/3। 3 দিয়ে এটা কাটবে, 3 7 21, 7 4 28 বা 5 4 20, 20 7 140। অপশন নাম্বার 2 এ রয়েছে সঠিক উত্তর। 2 কর্মী এ এবং বি একটি কাজ করতে নিযুক্ত। এ এবং বি একসাথে কাজ করাচ্ছে একা কাজটি সম্পূর্ণ করতে 14 ঘন্টা বেশি সময় নেয়। অর্থাৎ এ আর বি একসাথে কাজ করতে যত নেয় সময়, এ একা একা করলে তার থেকে 14 ঘন্টা বেশি সময় লাগে। আবার এ আর বি একসাথে যতক্ষণ লাগে কাজ করতে, বি একা কাজ যদি করে তখন তার 3.5 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে একসাথে কাজ শেষ করার জন্য প্রয়োজনীয় কত সময় লাগবে? তো এটা দেখো, এমনি করতে গেলে কনসেপচুয়ালি বা বুঝে বুঝে স্টেপ বাই স্টেপ করতে গেলে অনেকটা বড় লম্বা হবে। তো এর জন্য তোমরা একটা শর্টকাট ফর্মুলা বা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারো। ট্রিক্স বলে কিছু নয়, এটা একটা ফর্মুলা জাস্ট, যেটা এন সিচুয়েশনে আসে। সো আমরা ডিরেক্টলি এটাকে অ্যান্সার করতে পারি, যেটা হচ্ছে যে একসাথে করতে সময় লাগবে তাদের আন্ডার রুট। প্রথম ক্ষেত্রে যত এ এর যতটা বেশি লাগছে, অর্থাৎ এখানে 14, এর যদি এ হয়, আর এর যত বেশি লাগছে অর্থাৎ বি হয়, তাহলে এ বি। এটা তাহলে আন্ডার রুট 14 গুণিত 3.5 মানে হচ্ছে 7/2, 2 দিয়ে 7 মানে হচ্ছে আন্ডার রুট 49 সমান 7 আওয়ার্স। তাদের একসাথে সময় লাগবে 7 ঘন্টা। অপশন 3-এ রয়েছে সঠিক উত্তর। এই ফর্মুলাটা একটু মনে রাখবে এরকম অঙ্ক থাকলে, কারণ দেখে এটাকে খুব কঠিন মনে হবে, করতে পারবে না। এটা সিম্পল ট্রিক্সের মধ্যে এটা কি মনে রাখা সব থেকে বেস্ট হবে। আমি যদি এখন ডিটেলস বলতে শুরু করি গুলিয়ে যাবে তোমাদের। নেক্সট হচ্ছে পরপর 7টি জোড় সংখ্যার গড় হচ্ছে 36, তাহলে প্রথম সংখ্যাটি কত? তো পরপর সংখ্যা তো ধরে নাও প্রথম সংখ্যাটি চেয়েছে, প্রথম সংখ্যাটা এক্স, তাহলে তারপরের সংখ্যাটা হচ্ছে x+2, তারপরের সংখ্যাটা হচ্ছে x+4, তারপর হচ্ছে x+6, তারপর হচ্ছে x+8, তারপর x+10, তারপর x+12। মোট দেখো 7টা সংখ্যা বলেছিল, আমি 7টা লিখলাম। হ্যাঁ, এবার এদের গড় বলে দিয়েছে, মানে এদের যোগফল কটা আছে? টোটাল 7/7। তাহলে এটাই হচ্ছে তাদের গড়। এইটার সমানই দিয়ে দিয়েছে 36। তাহলে যোগ করো, এখানে এক্স 2, 3, 4, 5টা 7টা থাকবে, তাহলে 7x প্লাস সংখ্যা 2 আর 4 6 আর 6 12, 12 আর 20, 20 আর 10 30, 30 আর 12 42, 7x প্লাস 42/7 সমান 36, বা 7x প্লাস 42 সমান 7কে 36 দিয়ে গুণ। 7কে 36 দিয়ে গুণ করলে আমি কত পাবো? 252। তাহলে 7x সমান হচ্ছে 252 মাইনাস 42 মানে 210 আসবে। তাহলে x সমান আসবে 30। তাহলে প্রথম সংখ্যাটি ছিল 30। অপশন 2-এতে রয়েছে সঠিক উত্তর। 3টি সংখ্যা 1/4, 1/5, 1/3 অনুপাতে আছে। বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য হলো 800। তাহলে 3টি সংখ্যার যোগফল কত? তাহলে 3টি সংখ্যার অনুপাত করে দিচ্ছে 1/4, 1/5,
1/3। তাহলে প্রথমে আমি এদেরকে কি করব, ভগ্নাংশ থেকে সরল স্বাভাবিক সংখ্যা, তাহলে তার জন্য হরগুলো লসাগু করে দেবো। 4, 5, 3 লসাগু 60 হবে, তাহলে সবগুলোকে 60 দিয়ে গুণ করে দেবো। গুণ করলে এখান থেকে পাচ্ছি 15, এখান থেকে পাচ্ছি 12, এখান থেকে পাচ্ছি 20। তাহলে 15:12:20 এটা। তাহলে এখানে বড় সংখ্যাকে এ, ছোট সংখ্যাকে এ, তাহলে এদের মধ্যে পার্থক্য এখানে কত রয়েছে 8-এর, তাহলে সে বলছে এখানে 800। তাহলে এখানে যদি 800 হয় তাহলে 1 হচ্ছে এখানে 100। তাহলে এখানে সংখ্যাগুলো কত, এই 15 আছে মানে 1500, এই 12 আছে মানে 1200, আর এই 20 আছে মানে 2000। তাহলে এদের তিনজনের যোগফল কত হবে, 1500, 1200, 2700, আর 2000 মানে হচ্ছে 4700। অপশন 4-এতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল 1152 বর্গমিটার এবং এর দৈর্ঘ্য তার প্রস্থের 5/3 গুণ। যদি ঘরের দৈর্ঘ্য 12 মিটার হয় তাহলে এর ক্ষেত্রফল কত? অর্থাৎ প্রস্থ এখানে উচ্চতা দিয়ে দিয়েছে, অর্থাৎ হাইট দিয়ে দিয়েছে, 12, লেন্থ আমাকে বার করতে হবে। লেন্থ হচ্ছে প্রস্থের 5/3 গুণ, তাহলে উইথ বা ব্রিথ যদি আমি বলি, সেটা যদি দেখো 3x হয় তাহলে প্রস্থ দৈর্ঘ্য হবে 3x × 5/3 মানে 5x। তো এখানে নিচে ভগ্নাংশ যেটা থাকবে সেটা ধরবে, তাহলে সুবিধা হয়ে যাবে আমার গোটাগুটি। এটা চলে এলো। এবার 4 দেওয়ালের ক্ষেত্রফল। 4 দেওয়ালের ক্ষেত্রফলকে আমরা সিম্পলি আকারে লিখতে পারি যে 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। এইটা সমান দিয়ে দিয়েছে আমাদের 1152। ঠিক, তাহলে এখান থেকে আমি কি পাবো, যে এখান থেকে আমি পাবো মানগুলো বসিয়ে দেবো। তাই 2 গুণিত 5x প্লাস 3x ইন্টু h দিয়ে দিয়েছে 12 সমান হচ্ছে 1152। বা এখান থেকে আমি পাচ্ছি 10x প্লাস 16x ইন্টু 12 সমান 1152। ওকে, বা 16x সমান 12 দিয়ে এটা ভাগ করে দেবে, পাবে 96। 9 12 108, আর থাকবে এখানে 7 আর 2 6 12 72। তাহলে x সমান আসবে 6 16 96। 6 x যদি 6 হয় তাহলে তোমার লেন্থ আসছে 5 6 30, আর ব্রিথ আসছে বা প্রস্থ আসছে 3 6 18। তাহলে তাদের মেঝের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে 30 গুণিত 18 মানে 3 18 54 মানে 540 মিটার স্কোয়ার হচ্ছে তার ভূমির ক্ষেত্রফল। অপশন নাম্বার 3-এতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে একটি সংখ্যার 40% এবং একই সংখ্যার 33%-এর গড় হলো 73, সেই সংখ্যার 1/5 এবং 1/4 গড় কত? তাহলে সংখ্যাটি ধরে নাও x, তাহলে x এর 40%, তাহলে x × 40/100 প্লাস x এরই 33% মানে x × 33/100। এদের দুজনের যোগফলকে 2 দিয়ে ভাগ করলে গড় পেয়ে যাবো, যেটা হচ্ছে 73। তাহলে এই দুটোকে যদি করি তাহলে 40x/100 প্লাস 33x/100 সমান 73কে 2 দিয়ে গুণ করলে 146। এবার দুটোরই নিচে 100 আছে, সমান এখানে যোগ করে দিতে পারি, তাহলে 73x/100 সমান হচ্ছে 146। 73কে দিয়ে এটা কেটে দাও 2, তাহলে x সমান হচ্ছে 200। তাহলে x সমান যদি 200 হয় তার 1/5 কত? তাহলে 1/5 হচ্ছে 200/5 মানে হচ্ছে 40, আর 1/4 হচ্ছে 200/4 সমান হচ্ছে 50। তাহলে এদের দুজনের এভারেজ কত? তাহলে 40 প্লাস 50/2 বা 90/2 সমান 45। তাহলে তাদের দুজনের গড় হচ্ছে কত? 45। 1/5 এবং 1/4 গড় হচ্ছে 45। অপশন 3-এ রয়েছে সঠিক উত্তর। দিনেশের মাসিক আয় ও ব্যয়ের অনুপাত হলো 17:14 এবং তার মাসিক সঞ্চয় হলো 12,000। যদি তার মাসিক আয় 10,000 বৃদ্ধি পায় এবং ব্যয় 2,000 কমে যায়, এটা 2,000 কমা হবে, দশমিক হয়ে গেছে, 2,000 কমে যায়, তাহলে তার আয় ও ব্যয়ের নতুন অনুপাত কত? তাহলে আয় আর ব্যয় এদের অনুপাত হচ্ছে 17:14। তাহলে এদের মধ্যে পার্থক্য যেটা, সেটাই তো সেভিংস, যেটা রয়েছে 3, সেই সেভিংস এখানে বলে দিয়েছে 12,000। ওকে, 3 যদি 12,000 হয় তাহলে 1 কত? 1 হচ্ছে 4,000। 1 যদি 4,000 হয় তাহলে আয় কত? 17 মানে 17কে 4 দিয়ে গুণ, 4 17 68,000। আর ব্যয় কত? ব্যয় 14 4 14 56,000। এবার বলছে যদি আয় আরো 10,000 বেড়ে যায়, মানে আয় আরো 10,000 বেড়ে গেল আর ব্যয় 2,000 কমে যায়, তাহলে কত আয় আসবে? 78,000, আর ব্যয় হয়ে যাবে 54,000। তখন তাদের অনুপাত কত হবে? অর্থাৎ 78:54 আমি লিখতে পারি, হাজারের শূন্যগুলো বাদ দিয়ে। তাহলে এখানে তোমার 6 দিয়ে 6 13 78, 6 দিয়ে 6 9 54, 13:9। অপশন 3-এ রয়েছে সঠিক উত্তর।
নেক্সট, একটি ঘনকের আয়তন 375√3 ঘন সেন্টিমিটার, তাহলে এর কর্ণ কত? ঘনকের আয়তনের ফর্মুলা কি? ঘনকের বাহু যদি a হয় তাহলে আয়তন হচ্ছে a কিউব, তাহলে a কিউব সমান হচ্ছে 375√3, তাহলে a সমান হচ্ছে কিউব রুট 375√3। 375√3 যদি আমি ভাঙি কিউব রুটে, তাহলে আমি এখান থেকে পাবো কি, যে 125 ইন্টু 3 375, তাহলে 125 থেকে তুমি 5 পেয়ে যাবো। আর 3কে এখানে তুমি দেখো √3 ইন্টু √3 লিখতে পারবে, আর একটা √3 এখানে অলরেডি রয়েছে, তাহলে এখান থেকে পাচ্ছ 5√3, যেটা হচ্ছে এ। আর এ যদি এ যা বাহু যদি এ হয় তাহলে কর্ণ কি হয়? কর্ণ হয় a√3, তাহলে এ হচ্ছে এখানে 5√3 আর ইন্টু √3, তাহলে কর্ণ হচ্ছে 5 গুণিত 3 সমান 15, তাহলে 15 সেমি হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। অপশন 4 এ রয়েছে সঠিক উত্তর। তো এই ছিল তোমাদের 12ই অক্টোবর 2021-এর থার্ড শিফটে আসা 25টি অঙ্ক এসএসসি এমটিএস এর। আশা করছি প্রত্যেকটি অঙ্ক বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে বুঝতে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা আগের ক্লাসগুলি দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নাও। আর যারা চ্যানেলটিতে নতুন রয়েছে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।